আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের ১৬তম পর্বে আমি তোমাদের সাথে আছি শওকত জাহান সাকু, সহকারী অধ্যাপক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। আজকে আমরা সরকার কাঠামো নিয়ে আলোচনা করব। সরকার কাঠামোর পরিণতি ও সুশাসনের প্রথম পত্রের ৭ম অধ্যায়। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের এ পর্যন্ত বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। রাষ্ট্রপতি শাসিত সরকার, সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, রাজতান্ত্রিক সরকার, সমাজতান্ত্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, ধর্মতান্ত্রিক সরকার, অর্থাৎ বিভিন্ন ধরনের যে সরকার ব্যবস্থা আছে তা নিয়ে আমরা এতদিন তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এই যে সরকার ব্যবস্থাগুলোকে নিয়ে এতদিন আলোচনা করলাম। বিভিন্ন দেশে আমরা জানি বিভিন্ন রকম সরকার ব্যবস্থা আছে। তাহলে আমরা এবার আলোচনা করব উত্তম সরকার ব্যবস্থা। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে উত্তম সরকার ব্যবস্থা। অর্থাৎ উত্তম সরকার, এতদিন যে সরকার ব্যবস্থাগুলো পড়েছি, আমরা আলোচনা করেছি, তার মধ্যে কোন সরকার ব্যবস্থাটি উত্তম সরকার? কোন ধরনের সরকার উত্তম তা কিন্তু বলার আসলে কোনো উপায় বা সুযোগ নেই। কেননা একটি দেশে সরকার ব্যবস্থা কেমন হওয়া উচিত তা নির্ভর করে সে দেশের প্রচলিত অবস্থার উপর। অর্থাৎ সে দেশের প্রচলিত অবস্থার উপর নির্ভরশীল সে দেশের সরকার ব্যবস্থা কিরূপ হবে। যেমন ভৌগোলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা, জনগণের অর্থনৈতিক অবস্থা, শিক্ষাগত মান, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা, ধর্মীয় ও সংস্কৃতি, রীতিনীতি ইত্যাদি সবকিছুই একটি দেশের সরকারের মান ও প্রকৃতি নির্ধারণ করে। এই জন্যই এক দেশে যে সরকার উত্তম বলে বিবেচিত হয়, অন্য দেশে তা নাও হতে পারে। উত্তম সরকারের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা আলোচনা করব। আলোচনা করে আমরা দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে সত্যিকার অর্থেই কোন দেশের কোন সরকার ব্যবস্থা বা কোন সরকার ব্যবস্থাকে উত্তম সরকার বলা যায়। তাহলে আমরা দেখব, তার আগে আমরা দেখি বর্তমান বিশ্বে প্রথম সারির উত্তম সরকারের তালিকা, অর্থাৎ বেস্ট কান্ট্রিজ, অর্থাৎ 2020 সালে কোন দেশগুলো উত্তম সরকারের স্থান দখল করে আছে। আমরা চার্টটা একটু দেখি। আমাদের বইয়ে কিন্তু এই চার্টটি নেই, তোমরা চার্টটি মনে রাখবে, দরকার প্রয়োজন হলে কাগজ কলম নিয়ে খাতায় লিখে রাখবে। 1 নম্বরে আছে উত্তম সরকারের তালিকায় বিশ্বে প্রথম সারির 1 নম্বরে আছে সুইজারল্যান্ড, 2 নম্বরে আছে কানাডা, 3 নম্বরে জাপান, 4 নম্বরে জার্মানি, 5 নম্বর অস্ট্রেলিয়া, 6 নম্বর ইউনাইটেড কিংডম, 7 নম্বর ইউনাইটেড স্টেটস, 8 নম্বর সুইডেন, 9 নম্বর নেদারল্যান্ডস, 10 নম্বর নরওয়ে। অর্থাৎ এই 10টি দেশ বর্তমান বিশ্বে প্রথম সারির উত্তম সরকারের তালিকায় আছে। যখন উত্তম সরকারের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব, তার মাঝেই কিন্তু আমরা খুঁজে পাব আসলে উত্তম সরকার কাকে বলে বা উত্তম সরকার কি। প্রথমে আমরা দেখছি 1 নম্বর বৈশিষ্ট্য, গণতান্ত্রিক। উত্তম সরকারকে অবশ্যই গণতান্ত্রিক হতে হবে, কারণ সরকার গঠিত হবে
কিসের মাধ্যমে? নির্বাচনের মাধ্যমে। রাষ্ট্রীয় সব কাজই জনপ্রতিনিধিগণ পরিচালনা ও নিয়ন্ত্রণ করবেন। রাষ্ট্রের সব কাজ যদি জনপ্রতিনিধিগণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন, তাহলে জনগণ খুব স্বাভাবিকভাবেই মনে করবে যে আমরা রাষ্ট্রের সকল জনগণ সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি। কাজেই গণতান্ত্রিক সরকার হবে উত্তম সরকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গণতান্ত্রিক যদি হয়, তাহলে অবশ্যই সেই সরকার ব্যবস্থা হবে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক। কি বলছি আমরা? দায়িত্বশীল ও জবাবদিহিমূলক। উত্তম সরকার অবশ্যই দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক হতে হবে। সরকারের প্রতিটি কাজ বা উদ্যোগ সংসদে সমর্থিত বা অনুমোদিত হতে হবে। সরকার জনগণ তথা জনপ্রতিনিধিদের নিকট সবকিছুর জন্য দায়ী থাকবেন। আইনসভার সার্বভৌমত্ব। উত্তম সরকারের আইনসভা হবে সার্বভৌম। আইনসভার অনুমোদন ভিন্ন শাসন বিভাগ কোনো রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করবে না। অর্থাৎ আইনসভার অনুমোদনের বাইরে শাসন বিভাগ কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত বা উদ্যোগ গ্রহণ করবে না। আইনসভা অনাস্থা আনলে সরকার পদত্যাগ করবে। আইনের অনুশাসন। উত্তম সরকার যথার্থ আইনের অনুশাসন গড়ে তুলবে। আইনের অনুশাসন মানে কি? আইনের চোখে সকলেই সমান। বিনা অপরাধে কাউকে আটক বা গ্রেফতার করা যাবে না, বা হয়রানি করা থেকেও সরকার বিরত থাকবে। ক্ষমতার স্বতন্ত্রীকরণ। উত্তম সরকার ব্যবস্থায় সরকারের কয়টি বিভাগ? আমরা প্রত্যেকে জানি সরকারের 3টি বিভাগ। কি কি? শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। উত্তম সরকার ব্যবস্থায় অবশ্যই এই 3 বিভাগের ক্ষমতার স্বতন্ত্রীকরণ ঘটবে। বিশেষ করে শাসন বিভাগ অন্য দুটির ওপর অযথা হস্তক্ষেপ করবে না। পরের পয়েন্ট হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। উত্তম সরকার প্রতিষ্ঠা করতে চাইলে রাষ্ট্রীয় সব ক্ষমতা একটি কেন্দ্রে কেন্দ্রীভূত না রেখে তার বিকেন্দ্রীকরণ ঘটাতে হবে। অর্থাৎ কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত কাজ কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। বিকেন্দ্রীকরণের মাধ্যমে কিন্তু উত্তম সরকার প্রতিষ্ঠা করা যায় বা সম্ভব। জনগণের আস্থা অর্জন। উত্তম সরকারকে তার কাজের মাধ্যমে অবশ্যই জনগণের আস্থা অর্জন করতে হবে। যদি উত্তম সরকার কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে পারে, তাহলে জনগণকে রাষ্ট্রীয় কাজে খুব সহজেই উদ্বুদ্ধ করা যাবে। সরকারি কর্মচারীদের জনহিতকর মানসিকতা। উত্তম সরকার আমলাদের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে হবে। আমলা বা সরকারি কর্মচারীরা হবেন জনগণের সেবক। কি হবেন? জনগণের সেবক, প্রভু নয়। সরকারি কর্মচারীদের এই জনহিতকর মানসিকতা গড়ে তুলতে হবে। তারপরে আছে মুক্ত ও স্বাধীন প্রচার মাধ্যম। উত্তম সরকার অবশ্যই ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী থাকবে বা বিশ্বাসী হতে হবে। একটি দেশে মুক্ত এবং স্বাধীন প্রচার মাধ্যম থাকলে বুঝতে হবে সে দেশে উত্তম সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক ঐতিহ্য। উত্তম সরকার গণতান্ত্রিক যে সংস্কৃতি আছে, যে ঐতিহ্য আছে, তা গড়ে তুলতে সচেষ্ট হবে। কারণ গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করা ছাড়া, জনগণের অংশগ্রহণ ছাড়া কিন্তু উত্তম সরকার প্রতিষ্ঠিত হতে পারে না। তারপরের পয়েন্ট হচ্ছে সহনশীল। উত্তম সরকার সব ধরনের মত ও আদর্শের প্রতি উদার ও সহনশীল হবে। সকলেরই বাক স্বাধীনতা ও সংগঠন করার স্বাধীনতা থাকতে হবে। আমরা এই যে পয়েন্টগুলো আলোচনা করলাম, প্রত্যেকটি পয়েন্টই কিন্তু সত্যিকার অর্থে জনগণ কেন্দ্রিক, এবং প্রত্যেকটা পয়েন্টের সাথেই দেখো জনগণের
বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং সত্তার বিকাশ ঘটানোর একটা সুযোগ আছে। তাই জনগণ যখন বুঝতে পারবে যে না, জনপ্রতিনিধির মাধ্যমে রাষ্ট্রটি পরিচালিত হচ্ছে, এই জনপ্রতিনিধি কারা প্রেরণ করছে? এই জনপ্রতিনিধি কিন্তু রাষ্ট্রের সকল জনগণ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে পাঠাচ্ছে। কাজেই তখন কিন্তু জনগণ খুব স্বাভাবিকভাবেই এই কাজের প্রতি জনগণের কি থাকবে? একটা আস্থা থাকবে, সন্তুষ্টি থাকবে। এই গেল আমাদের উত্তম সরকারের বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখব, এর আলোচনায় আছে উত্তম সরকারের পথে বাধা, প্রতিবন্ধকতা বা অন্তরায়, আমরা যেভাবেই বলি না কেন। অন্তরায় বা বাধার ক্ষেত্রে প্রথমেই যেটা আসছে, সুষ্ঠু গণতন্ত্র গড়ে ওঠেনি। কি গড়ে ওঠেনি? সুষ্ঠু গণতন্ত্র গড়ে ওঠেনি। বাংলাদেশে বারবার সামরিক হস্তক্ষেপ, রাজনীতিবিদদের অসাধু চরিত্র, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, জনগণের রাজনৈতিক অসচেতনতা এদেশে গণতন্ত্রের বিকাশের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কাজেই সুষ্ঠু গণতন্ত্র আজও গড়ে উঠতে পারেনি। এই সুষ্ঠু গণতন্ত্র না গড়ে ওঠাও কিন্তু উত্তম সরকারের পথে একটি বড় বাধা। দায়িত্বশীলতার অভাব, বাংলাদেশে আজও সরকার এবং প্রশাসন দায়িত্বশীল ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত হয়নি। আইনের অনুশাসনের অভাব, বাংলাদেশে বলতে গেলে কোনো সময়ই আইনের অনুশাসন আমরা পরিপূর্ণভাবে লক্ষ্য করতে পারি না। বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময় হয়রানিমূলক কালো আইন কানুন বা আমরা যেগুলোকে কালা আইন কানুন বলে থাকি তা প্রয়োগ করে এবং জনগণের উপর অযাচিত যে হস্তক্ষেপ, তার মাধ্যমে কিন্তু সেটা আগেও হয়েছে, এখনো যে একেবারেই হচ্ছে না এই কথাও আমরা বলতে পারবো না। কাজেই আইনের অনুশাসনের কারণে, অভাবের কারণে কিন্তু উত্তম সরকার প্রতিষ্ঠিত হতে পারেনি। ক্ষমতার স্বতন্ত্রীকরণ হয়নি। আমরা এর আগে বলেছিলাম উত্তম সরকারের বৈশিষ্ট্যে যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ ঘটাতে হবে। সরকারের যে তিনটি বিভাগের মধ্যে সত্যিকার অর্থে বাংলাদেশে ক্ষমতার স্বতন্ত্রীকরণ করা হয়নি। বিচার বিভাগকে শাসন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত করা হয়নি। বিচার বিভাগকে যদি শাসন বিভাগ থেকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ মুক্ত করা না হয়, তাহলে কিন্তু উত্তম সরকার প্রতিষ্ঠা করা যাবে না। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বাংলাদেশে এখনো ক্ষমতার যথাযথ বিকেন্দ্রীকরণ হয়নি। কি বলছি? ক্ষমতার যথাযথ বিকেন্দ্রীকরণ হয়নি। এখনো সবকিছুই ঢাকামুখী বা ঢাকা কেন্দ্রিক রয়ে গিয়েছে। এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, ক্ষমতা বিকেন্দ্রীকরণের যদি পরিপূর্ণভাবে বিকেন্দ্রীকরণ না ঘটানো হয়, চেষ্টা করা হচ্ছে, যদি পরিপূর্ণভাবে বিকেন্দ্রীকরণ না করা হয়, তাহলে উত্তম সরকার প্রতিষ্ঠা করা যাবে না। জনগণের আস্থা অর্জনের ব্যর্থতা, বাংলাদেশে বলতে গেলে কোনো সরকারই তার কাজকর্ম দ্বারা জনগণের আস্থা অর্জন করতে পারেনি। ক্ষমতায় এসে কোনো সরকারই নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি, অর্থাৎ নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়ে থাকে, সেগুলো তারা পালন করেনি। আমলাদের দৌরাত্ম্য, বাংলাদেশে আমলাদের দৌরাত্ম্য সে ব্রিটিশ এবং পাকিস্তানি শাসনামলের মতোই রয়ে গিয়েছে। এদেশে আমলারা নিজেদেরকে জনগণের প্রভু ভাবেন, সেবক ভাবেন না। শুধু সাধারণ জনগণ নয়, রাজনীতিবিদরাও কিন্তু এদের হাত থেকে বেরিয়ে আসতে পারেনি। প্রচার যন্ত্রের উপর অহেতুক সরকারি হস্তক্ষেপ, বাংলাদেশে যে প্রচার যন্ত্রগুলো আছে, প্রচার মাধ্যমগুলো আছে, সেগুলো সত্যিকার অর্থে কোনো কালেই স্বাধীন ছিল না। অতীতে সব সরকারই এগুলোর উপর নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং নিজেদের কীর্তিকলাপের প্রচারের জন্য ব্যবহার করেছে। তারপরে হচ্ছে সহনশীলতার অভাব, বাংলাদেশে ক্ষমতাসীন প্রায় সব সরকার
রাজনৈতিক দল ও বিভিন্ন গোষ্ঠীর চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় যে তাদের মধ্যে পরমত সহিষ্ণুতা ও সহনশীলতার ছিটেফোঁটাও নেই। কাজেই সহনশীলতার অভাবেও কিন্তু উত্তম সরকার বাংলাদেশে গড়ে ওঠেনি বা একটা বাধা। কাজে আমরা এতক্ষণ দেখলাম বাংলাদেশে উত্তম সরকারের পথে প্রতিষ্ঠার পথে কি বাধাগুলো আছে। এই উত্তম সরকার প্রতিষ্ঠার যে বাধাগুলো দেখলাম, এই বাধাগুলো থেকে কিন্তু আমরা খুব সহজে বেরিয়ে আসতে পারি, অর্থাৎ সমাধানের উপায়। বাধা থাকবেই, সেখান থেকে আমরা কিভাবে সহজ পন্থায় সহজ উপায়ে যে বিষয়গুলো মানলে আমরা সমাধান পাবো সেগুলো আমরা দেখি, অর্থাৎ বাংলাদেশে উত্তম সরকার প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়। প্রথম পয়েন্ট হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র কার সরকার? জনগণের সরকার। আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞায় যদি যায়, অব দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অর্থাৎ সবকিছু কি কেন্দ্রিক? জনগণ কেন্দ্রিক। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তা ধরে রাখতে হবে। কিভাবে সফল হতে পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাটা কিভাবে আমরা ধরে রাখতে পারবো সেদিকেও সকল নাগরিককে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সে রাষ্ট্রে অবশ্যই উত্তম সরকার প্রতিষ্ঠা পাবে। 2 নম্বর পয়েন্ট কি? সামরিক শাসন বিরোধী হস্তক্ষেপ। বাংলাদেশে কোনো ক্ষমতালোভী ও উচ্চাবিলাসী সামরিক কর্মকর্তা যেন আর ক্ষমতা দখল ও গণতন্ত্র হত্যা করতে না পারে, সেই জন্য অবশ্যই কাদেরকে সচেতন হতে হবে? রাষ্ট্রের জনগণকে সচেতন করে তুলতে হবে বা জনগণকে সচেতন হতে হবে। এই জন্য সংবিধানের সংশোধনী এনে সামরিক হস্তক্ষেপের সকল সম্ভাবনা দূর করতে হবে। দায়িত্বশীল সরকার। উত্তম সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা। দেশে যাতে যথার্থ আইনের শাসন প্রতিষ্ঠা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে বা অযথা হয়রানি বা আটক করা যাবে না। সব ধরনের কালাকানুন ও নির্যাতনমূলক আইন বাতিল করতে হবে। ক্ষমতার স্বতন্ত্রীকরণ। সরকারের যে 3টি বিভাগ আছে, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টি বিভাগের স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করতে হবে। অর্থাৎ 3টি বিভাগ আলাদা আলাদা থাকবে। কোনো বিভাগ কোনো বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। যদি প্রত্যেক বিভাগ স্বাধীন থেকে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে তাহলেই উত্তম সরকার প্রতিষ্ঠা করা যাবে। ঠিক তেমনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যাকে আমরা বলি ডিসেন্ট্রালাইজেশন। ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে সরকারের হাতে সমস্ত ক্ষমতা ন্যস্ত থাকবে না। সরকার কি করবে? কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত কেন্দ্রীয় সরকারের হাতে সমস্ত ক্ষমতা না রেখে, অর্থাৎ জেলা, থানা, বিভাগ, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত ক্ষমতার সুষম ও আইনানুগ বিকেন্দ্রীকরণ ঘটাতে হবে। জনগণের আস্থা অর্জন। সরকারের কাজকর্ম দ্বারা জনগণের আস্থা অর্জন করতে হবে। কথা ও কাজে সরকারের মিল থাকতে হবে। জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়া থেকে সরকারকে তথা সকল রাজনৈতিক দলকে বিরত থাকতে হবে। আমলাদেরকে নিয়ন্ত্রণ। আমলাদের ওপর রাজনৈতিক নেতাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। আমলাদেরকে তাদের কাজের জন্য জবাবদিহি করার উপায় উদ্ভাবন করতে হবে। আমলাদের মধ্যে জনহিতকর মানসিকতা গড়ে তুলতে হবে। তারা যে জনগণের সেবক, প্রভু নয়, এটা তাদেরকে বোঝাতে হবে। অর্থাৎ রাজনৈতিক নেতারা যদি পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, একটা জবাবদিহিমূলক আমলাদেরও একটা জবাবদিহিমূলক জায়গায় নিয়ে আসতে পারে, তাহলেই বাংলাদেশে উত্তম সরকার
প্রতিষ্ঠা করা সহজ হবে। স্বাধীন প্রচার মাধ্যম, রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা অর্থাৎ সকল প্রচার মাধ্যমকে মুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। রেডিও টেলিভিশনকে শর্ত সাপেক্ষে প্রয়োজন হলে স্বায়ত্তশাসন দিতে হবে। সহনশীল সরকার, রাজনৈতিক দল, সংগঠন গড়ে তুলতে পারি। শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা মনোভাব ত্যাগ করে সরকারের গঠনমূলক যাতে সমালোচনা করতে পারে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। কাজেই আমরা যা পেলাম আজকের আলোচনা থেকে, এখানে কি কি সম্ভাব্য প্রশ্ন থাকতে পারে? উত্তম সরকার বলতে কি বুঝো? উত্তম সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। বাংলাদেশে উত্তম সরকারের বাধা, অন্তরায় বা প্রতিবন্ধকতা সমূহ কি কি আলোচনা করো। বাংলাদেশে উত্তম সরকার প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায় আলোচনা করো। আমি এতক্ষণ উত্তম সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম, প্রশ্নগুলোও বলে দিলাম। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব সেটি আমরা স্ক্রিনে লক্ষ্য করি। আগামী ক্লাসে আমরা আলোচনা করব সরকারের অঙ্গসমূহ, অর্থাৎ সরকারের আমরা জানি কয়টি অঙ্গ বা বিভাগ? 3টি, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আগামী ক্লাসে আমরা সরকারের আইন বিভাগ বা আইনসভা নিয়ে আলোচনা। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আগামী অনলাইন ক্লাসের আগ পর্যন্ত প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, সরকারি সকল স্বাস্থ্যবিধি সুস্থ থাকার জন্য মেনে চলবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।